সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি। পাম্পগুলোতে সামনে কমেনি যানবাহনের লম্বা লাইন, মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকের। নতুন তেলকূপ খনন করবে সিলেট গ্যাস ফিল্ড। রশিদপুর প্ল্যান্ট থেকে প্রতিদিন মিলছে 7.25 লাখ লিটার জ্বালানি। জরিপ চালিয়ে উৎস অনুসন্ধানের তাগিদ। 6 বার মেয়াদ বেড়ে খরচ ছাড়ালো 4,000 কোটি টাকায়। সরু লেনে বাড়ছে দুর্ঘটনা। ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা, পরিকল্পনার গোড়ায় গলদ বলছেন বিশেষজ্ঞ। মার্কিন বাজারে তৈরি পোশাক খাতের বড় ধাক্কা। 2 মাসে রফতানি কমল 8.5%। নতুন উদ্বেগ মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরামর্শ। এবং নেত্রকোনায় বাঁধ সংস্কারের মাটিতেই ভরাট হচ্ছে খাল নদী। পানি নিষ্কাশন না হয় হাওর অঞ্চলে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল। যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক সংকটের মধ্যে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত দর বাড়ানো হয়েছে। সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে পাম মালিক সমিতি। এদিকে দাম বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রাহকের মাঝে। জীবনযাত্রার অন্যান্য খাতেও প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে অস্থির বিশ্বের তেলের বাজার। ধারাবাহিক দাম বৃদ্ধির প্রভাবে দেখা দিয়েছে নানা সংকট। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অবশেষে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন দর অনুযায়ী রোববার রাত থেকে পাম্পগুলোতে প্রতি লিটার ডিজেল 115 টাকা, অকটেন 140, পেট্রোল 135 এবং কেরোসিন 130 টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়লেও ফিলিং স্টেশনে আগের মতোই গ্রাহকদের দীর্ঘ লাইন। দাম বৃদ্ধির প্রভাব জীবনযাত্রার অন্যান্য খাতেও পড়বে বলে আশঙ্কা তাদের। 12টার আগে একটু স্লো ছিল, এখন ফাস্ট হয়েছে। তেলের জন্য তো সবকিছু দাম বেড়ে যাবে। হয়তো 5 টাকা পর্যন্ত ঠিক ছিল, মানে 20 টাকা একবারে বাড়ানো ঠিক হয় না। আমাদের সর্বকালের সেরা মজুদ আছে, তাহলে আমাদের যে টাকা বেশি যাচ্ছে এই টাকা তো আসলে এই মজুদদারদের চলে যাচ্ছে। এতে আমাদের সাধারণ জনগণের কি হচ্ছে? আমি মনে করি এটা রিজনেবল, কারণ হচ্ছে যে এটা আরও আগেই বাড়ানো দরকার ছিল। এখন দেখবেন যে তেলটা দাম বাড়ায় দেওয়ার পরে থেকে পাম্পগুলোতে এইরকম লম্বা লাইন থাকবে না। আবার ওই 40 টাকা দামের তেলে যদি সিরিয়াল নিতে হয় ভাই, তাহলে আরো খুব কষ্ট পাবো ভাই। এদিকে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে পাম্প মালিক সমিতি। এর ফলে মজুতের প্রবণতা কমবে এবং বিক্রিতে স্বচ্ছতা আসবে বলেও মনে করেন তারা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এর আগে কয়েক দফায় জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। দাম বৃদ্ধি পায় ফার্নেস অয়েলেরও। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। একদিকে তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে রাজধানীর পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। বিস্তারিত জানতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীর এই যে ট্রাস্ট ফিলিং স্টেশনে আমরা আছি, আমরা জানি, শুধু আমরা না, সারা দেশই জানে, সারা বিশ্ব জানে যে গতকালকে তেলের দাম বাড়ানো হয়েছে বাংলাদেশে। তার প্রভাবটা আমরা যদি এখন একটু ক্যামেরার চিত্রে দেখাই, এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন আমরা যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি, এই সিরিয়ালটি, মানে হয়তো ক্যামেরায় যারা দেখছেন তারা মনে করতে পারেন যে এই সিরিয়ালটি কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছেন এই সিরিয়ালের চালকরা, কিন্তু আসলে তা না। এটা আমরা গতকালকে রাত 12টার কথা বলছি, আবার কেউ এসেছেন গতকালকে রাত 10টা। 12 ঘন্টা কিন্তু অতিক্রম হয়েছে এই মানুষগুলো যে একটু তেলের জন্য দাঁড়িয়েছে। আমি আবারও বলছি, 12 ঘন্টারও বেশি সময় অতিক্রম হয়েছে এখানকার যারা আগত চালকরা দাঁড়িয়েছেন একটু তেলের আশায়। যেহেতু আমরা জানি যে 20 টাকা অকটেনের পার লিটারে বাড়ানো হয়েছে, এর পাশাপাশি পেট্রোল, ডিজেল সহ কেরোসিন সব কিছুরই বাড়ানো হয়েছে। যদিও এই পাশে যে দুটি সিরিয়াল দেখা যাচ্ছে, এই দুটি সিরিয়ালে কিন্তু অকটেনের, এর পাশাপাশি পেট্রোলের, যদি এখানে পেট্রোল দেওয়া হয় না, তবে অকটেনের সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার আগত চালকরা যারা বলছেন যে এই যে দাম বৃদ্ধি করলো, এই দাম বৃদ্ধির প্রভাবটা কি আদৌ রাস্তায় আছে কিনা, সেই প্রশ্ন কিন্তু তাদের রয়েছে বরাবরের মতোই। কেননা দাম বৃদ্ধি করলে কিন্তু প্রোডাক্টের যে সাপ্লাই চেন সেটি স্বাভাবিক রেখে কিন্তু এর পাশাপাশি সাপ্লাই চেন যখন স্বাভাবিক থাকে তখন কিন্তু
প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়। এখন তারা বলছেন যে এই যে এখানে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল না, বরঞ্চ একটা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা ভোগান্তির মাত্রা আরও বাড়ছে। একদিকে গরম, অন্যদিকে কাঠফাটা রোদ। এই রোদে কিন্তু দীর্ঘক্ষণ মানুষ দাঁড়িয়ে তাদের যে কষ্টের চিত্র, তাদের চেহারায় যে কষ্ট ফুটে উঠছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এর মধ্যে দিয়ে যখন এইখান থেকে যে দুটি সিরিয়াল দেখতে পাচ্ছি, 10 থেকে 20টা গাড়ি একসাথে যখন ছাড়া হয়, তখন কিন্তু দেখা যায় যে তেলের জন্য হুন্ন হয়ে যেরকম পাম্প টু পাম্প ঘুরে মানুষ সেই চিত্রটি কিন্তু এখানে দেখা ওঠে। কেননা হচ্ছে যে আমরা দেখতে পাই যে এখানকার মানুষ যারা আছেন তাদের মুখের যে হাসি, সেই হাসিটা ফুটবে দীর্ঘক্ষণ এই যে লাইনে দাঁড়িয়ে থাকার পর। একটু তেল পেলে মনে হয় যে এই তেলই যেন সোনার হরিণ, এই তেলই যেন বাস্তবসম্মত কাজে ব্যবহার করার জন্য একটি স্বর্ণ, এরকম কিন্তু এখানকার আগত চালকরা বলছেন। তবে এই যে তেলের দাম বাড়ানো হলো, বাড়ানোর পরে কিন্তু আমরা দেখছি সিরিয়ালে, যদি বাইকের সিরিয়াল আমরা আগে মহাখালী রেলগেট পর্যন্ত দেখলাম, সেটি জাহাঙ্গীর গেট আজকে দেখেছি, কিন্তু প্রাইভেট কার সিরিয়াল কিন্তু একটুও কমেনি, বরং চেষ্টা আরও দীর্ঘ হচ্ছে। এই দীর্ঘ যে সংকট বা এই দীর্ঘ যে কষ্ট, এ থেকে কিন্তু এখানকার আগত চালকরা মুক্তি চায়। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর ট্রাস্ট পাম্প থেকে বা বিজয় সরণি থেকে তেল সরবরাহের সর্বশেষ খবর। তেল পাম্প থেকে তেল সংগ্রহের সবশেষ জানতে আমরা সরাসরি ছিলাম বিজয় সরণিতে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই নতুন তেলকূপ খননের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে রশিদপুর ফ্র্যাকশনের প্ল্যান্ট থেকে সপ্তাহ জুড়ে প্রতিদিন 7.25 লাখ লিটারের বেশি জ্বালানি সরবরাহ হচ্ছে। অন্যদিকে অনশোর ও অফশোর এলাকায় ব্যাপক জরিপ করে নতুন কূপ খনন অনুসন্ধানের তাগিদ দিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির হরিপুর, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে 17টি কূপ থেকে 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। এই পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি। আমরা এখন 142 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারতেছি, এবং এই যে বাকি যে 3টা কূপ ড্রিলিং অসমাপ্ত আছে, এইটা যদি হয়ে যায়, এখান থেকে আরও 30 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। গ্যাসের সঙ্গে প্রাপ্ত কনডেনসেট পরিশোধ করে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন পাওয়া যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেল আহরণ বৃদ্ধির লক্ষ্যে কোম্পানি তেল সমৃদ্ধ হরিপুর গ্যাস ক্ষেত্রের নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে কোম্পানি। ডেলি কম বেশি 3400 থেকে 3500 ব্যারেল পেট্রোল পাই, 600 থেকে 700 ব্যারেল অকটেন পাই, 150 থেকে 250 ব্যারেল ডিজেল পাই। তেলকূপ খননের কর্মপরিকল্পনা আছে সিলেট 12, সেটাও আমরা এগিয়ে চলছি। আমাদের বে অফ বেঙ্গল যেটা অফশোর যেটা রিজন, যেটা এইটাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। প্রায়োরিটি দিয়ে এখানে সার্ভেটা শেষ করা দরকার। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গ্যাস কূপগুলো থেকে প্রাপ্ত জ্বালানি তেল দিয়ে দেশের চাহিদার 30 থেকে 35 ভাগ পেট্রোল, 12 থেকে 15 ভাগ অকটেন, 9 ভাগ ডিজেল ও 2 ভাগ কেরোসিনের চাহিদা মেটাচ্ছে। শীঘ্রই এই গ্যাস কূপ থেকে 70 থেকে 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের পাশাপাশি বিপুল পরিমাণে জ্বালানি প্রাপ্তির কথা জানালেন সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। সিলেট 10 সম্প্রসারণ গ্যাসকূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুতিয়ারার গভীর গ্যাস কূপ খনন কাজের উদ্বোধন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, যাচ্ছি তার কাছে। দেশে জ্বালানি সংকটে যখন ত্রাহিত্রাহি ভাব, ঠিক সেই মুহূর্তে একটি ভালো খবর দিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। তারা আজকে জানিয়েছে আজ ব্রাহ্মণবাড়িয়া তিতাসের 31 নম্বর কূপটি গভীরভাবে খনন করা হচ্ছে। অর্থাৎ এই কূপটি খনন কাজের আজকে উদ্বোধন করা হবে। অর্থাৎ মাটির 5600 মিটার গভীরে এই কূপটি খনন করা হবে। এই কূপটি খনন করার ফলে এখান থেকে প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনে আশা করছেন তারা। এর আগে কিন্তু ত্রিমাত্রিক যে ভূতাত্ত্বিক জরিপ, সেই জরিপে কিন্তু এই কূপের মধ্যে গ্যাসের অস্তিত্বের সন্ধান পায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। তারপরে কিন্তু তারা এই কূপটি খননের উদ্যোগ নেয়। আপনাকে জানিয়ে রাখি, আজকে আনুষ্ঠানিকভাবে এই কূপটির উদ্বোধন করবেন পেট্রোবাংলার পরিচালক অর্থ AK মিজানুর রহমান এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক। তারা কিন্তু আজকে ইতিমধ্যেই এই কূপের স্থলে এসে পৌঁছেছেন এবং অল্প সময়ের মধ্যে এই কূপটি উদ্বোধন করবেন। তারা বলছেন যে বর্তমানে যে জ্বালানি সংকট আছে, এই কূপটি থেকে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেলে এবং মাটির যে গভীরে খনন করা হচ্ছে, অর্থাৎ কিলোমিটার যদি বলি আপনাকে 5.5 কিলোমিটার গভীরে কিন্তু মাটির এই কূপটি খনন করা হবে। এই কূপটির খনন করবে চায়নার একটি প্রতিষ্ঠান, যেটি CCDC নামে পরিচিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা আগামী 7 মাস ধরে এই কূপটির
খনন কার্যক্রম চালাবেন এবং এই কূপটি খননে ব্যয় রয়েছে প্রায় 800 কোটি টাকা। অর্থাৎ এই কূপটির সাথে বাখরাবাদ 11 নম্বর কূপের কিন্তু খনন করা হবে, একই টাকা ব্যয়ে কিন্তু এই দুটি কূপ খনন করা হবে। তারা আমাদেরকে সেই তথ্যটুকু জানিয়েছেন। বর্তমানে যে উদ্বোধনী কার্যক্রম সেটির প্রস্তুতি চলছে, অল্প সময়ের মধ্যে এই উদ্বোধনী কার্যক্রমটি চলমান আছে। আপনি জানেন তিতাসের বর্তমানে মোট 22টি কূপ চলমান আছে। 27টি কূপের মধ্যে এই 22টি কূপ থেকে কিন্তু প্রতিদিন বিপুল পরিমাণ ঘনফুট গ্যাস কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তার মধ্যে দিয়ে কিন্তু আগামী বছরের শুরুতে আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে আগামী 2027 সালের শুরুতে তারা জাতীয় গ্রিডে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস এই কূপ থেকে দিতে পারবেন। এটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া তিতাসের 31 নম্বর কূপ থেকে যে আজকে উদ্বোধনী পর্বের সর্বশেষ তথ্য। নতুন গ্যাস কূপ খনন কার্যক্রম উদ্বোধনের খবর জানতে এখন সরাসরি ছিলাম জিবারিয়ায়। এবার বন্দর বাণিজ্যের খবর। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। পরে বৈঠক করবেন বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দর ভবনের সামনে। আপনারা জানেন যে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নৌমন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী রাজীব আহসান চট্টগ্রাম বন্দরে এসেছেন এবং এই মুহূর্তে তিনি বন্দরের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট যেই বিভাগগুলো আছে সেই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। তারপর তিনি বন্দরে যে অপারেশনাল কাজ সেটা পরিদর্শনে যাবেন, এনসিটি সহ অন্যান্য যেটিগুলো আছে সেখানে। এবং আপনারা জানেন যে 2 দিনের এই সফরে নৌমন্ত্রী গতকাল বন্দরের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, বিশেষ করে রেড সি টার্মিনাল, বে টার্মিনাল এবং লালদিয়া চর, এগুলো পরিদর্শন করেছেন এবং তিনি বলছেন যে এই যে প্রকল্পগুলো বিশেষ করে বে টার্মিনাল নিয়ে, বে টার্মিনাল যেন দ্রুত সময়ের মধ্যে শেষ হয় সে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং এই মাসের মধ্যে এই সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তাদেরকে তারা প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুরে পাঠাবেন এবং বিশেষ করে চট্টগ্রাম বন্দরের যে আমদানি রফতানি, সেই আমদানি রফতানি কার্যক্রম যেন দ্রুত গতিতে হয় সেই উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এবং এর বাইরে চট্টগ্রাম বন্দরের রফতানি আপনারা জানেন যে অনেক বেশি গার্মেন্টস সেক্টরের উপর নির্ভরশীল। সরকার বলছে যে অন্যান্য যে রফতানি খাত সেগুলোকেও প্রমোট করার জন্য সরকার উদ্যোগ নিচ্ছেন এবং চট্টগ্রাম বন্দরের যে উন্নয়ন কাজ সে কাজগুলো যেন ত্বরান্বিত হয় এবং প্রকল্প যেন দ্রুত গতিতে শুরু হয় সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, চেয়ারম্যান সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি কথা বলবেন এবং চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তিনি বলেছেন যে দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখেই কিন্তু সব ধরনের বিনিয়োগ আহ্বান করা হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর নিয়ে সর্বশেষ তথ্য। প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গেছেন নৌপরিবহন মন্ত্রী। বিস্তারিত জানতে এখন সরাসরি ছিলাম বন্দরে। দেখছেন এর সময় বাণিজ্য, সঙ্গে থাকুন। চাকরিচ্যুতদের পুনরায় বহালের দাবিতে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। যদি আজকের কথা বলতে হয়, দিলকুশা মূলত হচ্ছে পেছন থেকে মতিঝিলের পরবর্তী সোনালী ব্যাংক থেকে যে জায়গাটি রয়েছে সেখান থেকে একদম দিলকুশার শেষ মাথা পর্যন্ত প্রায় বলা যেতে পারে একটি ব্যাংকের এলাকা। সেই পুরো এলাকা, পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে যে বিক্ষোভ করছেন যে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা, তারা পুরো এলাকায় তাদের বিক্ষোভ এবং তাদের যে মানববন্ধন সেটি পালন করছেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে যে ব্যাংকগুলো আছে সে ব্যাংকগুলো প্রায় প্রত্যেকটির শাটার যে রয়েছে সেগুলো বন্ধ করে রাখা হয়েছে, যেহেতু এখানে নিরাপত্তার বিষয় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র যে বলা যেতে পারে শুধু ইসলামী ব্যাংকের কর্মকর্তা নয়, অন্যান্য যে ব্যাংকের কর্মকর্তারা, বিশেষ করে 5 ব্যাংকের যে ব্যাংকগুলো মার্জার হয়েছে সে ব্যাংকগুলোর কর্মকর্তারা, চাকরিচ্যুত কর্মকর্তারা, তারা এসে এখানে অবস্থান নিয়েছেন। এবং এই জায়গাটিতে শুধুমাত্র ঢাকা শহরেরই নয়, ঢাকার বাইরে থেকেও আমরা বেশ
কয়েকজনের সাথে কথা বলেছি, চাকুরিচ্যুত কর্মকর্তারা তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, চট্টগ্রাম, যশোর, পাবনা এইসব এলাকা থেকেও এসেছেন যারা চাকুরিচ্যুত আছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে সকাল 10টায় ইসলামী ব্যাংক এবং ইসলামী যে ব্যাংক শরিয়া ভিত্তিক যে ব্যাংক রয়েছে 5টি ব্যাংক, সে ব্যাংকের যে কর্মকর্তাদের কর্মচারীদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে। সে চাকুরিচ্যুত বলা হচ্ছে প্রায় 10,000-এর মতো চাকুরিচ্যুত করা হয়েছে এবং সেগুলো অবৈধভাবে করা হয়েছে বলে তারা দাবি করছেন। ইসলামী ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে আপনাদেরকে বলছি, সেটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোর যে কর্মকর্তারা রয়েছেন চাকুরিচ্যুত তারা এসেছেন। তারা বলছেন যে তারা যে দীর্ঘ সময় ধরে তাদেরকে যে চাকুরিচ্যুত করা হয়েছে, সে চাকুরিচ্যুত করার কারণে তাদের যে পারিবারিক সামাজিক যে অবস্থান এবং তাদের যে পেশাগত যে দায়িত্ব, সে দায়িত্ব তারা যেমন পালন করতে পারছে না, তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। আমরা জানতে পেরেছি তারা এরই মধ্যে একটি স্মারকলিপি পেশ করতে চান প্রধানমন্ত্রীর বরাবর এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তারপরেই হয়তো দিলকুশায় যে ব্যাংকের যে কার্যক্রম সেগুলো হয়তো কিছুটা স্বাভাবিক হবে আমানতকারীদের জন্য। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত দিলকুশা থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম দিলকুশায় চাকরিচ্যুত ব্যাংকারদের কর্মসূচিতে। যানজটহীন ঢাকা গাজীপুর রুটের স্বপ্ন দেখানো বিআরটি প্রকল্প এখন ভোগান্তির আরেক নাম। 13 বছরে 6 বার মেয়াদ বাড়ানো প্রকল্পের ব্যয় দ্বিগুণ হয়ে পার করেছে 4,000 কোটি টাকা। খরচ বাড়লেও সংকীর্ণ এই লেনে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা। প্রকল্প পরিকল্পনায় গোড়ায় গলদ ছিল বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গাজীপুর যেতে সরকারি বিআরটি প্রকল্প এখন যেন গলার কাটা। কথা ছিল 20.5 কিলোমিটার দীর্ঘ সড়কে চলবে বিআরটির বিশেষায়িত বাস। এজন্য করিডোরে 25টি স্টেশন ও 7টি ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় শেষ। কিন্তু নকশা বদল আর সড়ক দুর্ঘটনায় প্রকল্পের সময় 6 বার বাড়ানোর পরও আলোর মুখ দেখেনি। 2024 সালে অনেকটা তড়িঘড়ি করে ফ্লাইওভার সহ বড় অংশে যান চলাচলের জন্য খুলে দেয় অন্তর্বর্তী সরকার। তবে প্রকল্প এলাকা জুড়ে ভোগান্তির ছাপ। যত্রতত্র ময়লা আবর্জনা, বসানো হয়নি লিফট, সিঁড়ির পথ আটকে বসতি করেছে ভবঘুরেরা। সংকীর্ণ লেনে এলোমেলো গাড়ি চলাচলে বাড়ছে ঝুঁকি। বাজার স্টেশনটা সেখানে দেখা যাচ্ছে নেশা করে আসতে না, অবশ্য সিঁড়িও নাই, লিফটও নাই। মাঝখানে রাস্তাতে দুই পাশ থেকে গাড়ি আসে। সরকার আসে সরকার যায়, কিন্তু গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই বিআরটি প্রকল্পের কোনো পরিবর্তন চোখে পড়ে না। এক যুগ পেরিয়েও চালু হয়নি বিশেষ কোনো বাস লেন। সময় বেড়েছে, বদলেছে পরিকল্পনা, আবার খরচের মাত্রাও বেড়েছে কয়েক গুণ। অথচ স্বস্তির কোনো দেখাই মেলেনি এখানকার সাধারণ মানুষের। কখনো ঠিকাদারকে দোষারোপ, কখনো সরকারের কাঁধে দায় চাপিয়ে প্রকল্প পরিচালক জানালেন প্রকল্পের মেয়াদই আসলে নেই। প্রথম হলো গিয়ে ধরেন প্রকল্পের মেয়াদটাই নেই, এই মেয়াদটা আগে বাড়তে হবে। ঠিকাদারের সাথে বিভিন্ন অনুমোদনের বিষয় আছে, এগুলা তখন উপস্থাপন করা হবে। যতক্ষণ না পর্যন্ত অনুমোদন হচ্ছে এগুলো উপস্থাপন করা যাচ্ছে না। এই প্রকল্পের গোড়ায় গলদ দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। প্রজেক্টটা নেওয়ার জন্য দ্রুত গতিতে ফিজিবিলিটি করে হ্যান্ডশেকটা করিয়ে দেওয়া হয়েছে ইমপ্লিমেন্টেশনের জন্য। সো কোনো প্রজেক্ট যদি পরিকল্পনায় ত্রুটি থাকে, বাস্তবায়নে সময় ক্ষেপণ হয়, এখানে তাই হয়েছে। পুরো প্রকল্প শেষ হওয়ার আগে এক লেন খুলে দেয় সাময়িক সুবিধা হলেও তা অনিরাপদ বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে বিশেষায়িত বাসের জন্য আলাদা লেনের এই প্রকল্প কখনো জনবান্ধব হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। এ পর্যায়ে জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আজকে সকাল থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন চলছে। সেই ধারাবাহিকতায় যেহেতু ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে কিন্তু সূচকের
ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে কিন্তু আজকের যে লেনদেন সেটি কিন্তু বলা চলে যে প্রতিষ্ঠানগুলোরও কিন্তু দর কিন্তু বৃদ্ধি পাবে শেয়ারের, এবং সেই জায়গা থেকে কিন্তু টপ 20 যে শেয়ার রয়েছে সেই শেয়ারের শুরুতে আমরা একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে প্রথমেই দেখছি রানার অটো প্রতিষ্ঠানটি টপ 20 শীর্ষে 43 টাকা 10 পয়সা দরে প্রতিটি শেয়ার কিন্তু বিক্রি করছে, যার সর্বোচ্চ মূল্য আমরা দেখছি 43 টাকা 10 পয়সায় ছিল, সর্বনিম্ন 39 টাকা। সেই ধারাবাহিকতা বলা হচ্ছে প্রায় 2.5 থেকে 3 টাকা প্রতিটি শেয়ারের দর কিন্তু বেড়েছে। 2 নম্বর অবস্থানে দেখছি সিটি ব্যাংক, প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় অবস্থান ধরে রেখে এখন পর্যন্ত 31 টাকা 40 পয়সা দরে প্রতিটি শেয়ার লেনদেন করছে, যার বাজার মূল্য সর্বোচ্চ দেখছি আমরা 31 টাকা 60 পয়সা ছিল, সর্বনিম্ন ছিল 30 টাকা 80 পয়সা। এছাড়া গতকাল কিন্তু যে মূল্যে বিক্রি হয়েছে সেটি 30 টাকা 80 পয়সা। সেক্ষেত্রে গত কার্য দিবস শেষে কিন্তু এই মূল্য কিন্তু এখন 31 টাকা 40 পয়সা ধরে সিটি ব্যাংকের প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 3 নম্বর অবস্থায় দেখছি আমরা গোল্ডেন সন, সপ্তাহের প্রথম কার্য দিবসে তৃতীয় অবস্থানে কিন্তু আমরা দেখছি গোল্ডেন সন প্রতিষ্ঠানটি 15 টাকা 80 পয়সা দর প্রতি শেয়ার তাদের লেনদেন করছে, সর্বোচ্চ মূল্য ছিল 16 টাকা এবং সর্বনিম্ন দেখছি আমরা 14 টাকা 40 পয়সায়। সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু এই প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, এবং সবশেষ কার্যদিবস বৃহস্পতিবার আমরা দেখছি যে 14 টাকা 80 পয়সায় ছিল। একমি পিএল প্রতিষ্ঠানটি তাদের 26 টাকা 30 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি করছে, আমরা দেখছি 27 টাকা ছিল সর্বোচ্চ এবং 25 টাকা 50 পয়সা দেখছি আমরা সর্বনিম্ন ছিল, এবং গত কার্যদিবসে বিক্রি হয়েছে 26 টাকা দরে প্রতিটি শেয়ার। সেই তুলনায় 26 টাকা 30 পয়সা কিন্তু আজকে যে শেয়ার বিক্রি চলছে সেটি কিন্তু 30 পয়সা দরে কিন্তু বাড়তি বিক্রিতে তারা বিক্রি করতে পারছেন। পিটিএল প্রতিষ্ঠানটি 59 টাকা 30 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি করছে, 60 টাকা দেখছি আমরা সর্বোচ্চ এবং 58 টাকা 70 পয়সা ছিল সর্বনিম্ন। এবং লিগেসি ফুড রয়েছে 6 নম্বরে, শাহিন কটন রয়েছে 8 নম্বর এবং কে এমকোই রয়েছে 8 নম্বর। এশিয়াটিক ল্যাব রয়েছে আমরা দেখছি 9 নম্বর প্রতিষ্ঠান, এবং ইস্টার্ন ব্যাংক, অর্থাৎ 10টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখছি যে ইস্টার্ন ব্যাংক রয়েছে 10ম প্রতিষ্ঠান। সব মিলে বলা হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় এখন পর্যন্ত চলছে ডিএসসি লেনদেন। তো এই ছিল ডিএসসির সবশেষ। দেখছেন এ সময় বাণিজ্য। যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের 2 মাসে রপ্তানি কমেছে প্রায় 8.5%। মার্কিন শুল্ক ভারে চীন ভারতের রপ্তানি নুয়ে পড়লেও ভিয়েতনাম ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি রপ্তানিকারকদের ভাবনায় যোগ করেছে নতুন উদ্বেগ। তাদের দাবি অভ্যন্তরীণ জটিলতায় মার্কিন ক্রয়দেশ টানতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কঠিন করে তুলেছে ঘুরে দাঁড়ানোর পথ। এ অবস্থায় নীতি কৌশল নিয়ে রপ্তানি খাতের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। দেশে অনির্বাচিত সরকার আর বিশ্ববাজারে ছড়ি ঘোরানো মার্কিন কূটনীতিতে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার হিস্সা। অটেকজার তথ্য বলছে চলতি বছরের প্রথম 2 মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে $137 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 8.5% কম। এ সময়ে ট্রাম্পের আগ্রাসী শুল্ক চীন ভারতের রপ্তানি উল্লেখযোগ্য কমালেও ভিয়েতনামের প্রায় 3 আর ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি হয়েছে 4% হারে। এক্সপোর্টকে ত্বরান্বিত করার জন্য তাদের সরকার যোগ উপযোগী তারা পদক্ষেপ নিচ্ছে। আমাদের দেশে যে প্রবণতা, আমরা অনুকরণশীল, আমরা আমাদের আইনের পরিবর্তনগুলি করছি না। আমরা জ্বালানি সংকট আর ঈদের ছুটি সহ গেল 2 মাসে বেশি ছুটি থাকায় ব্যাহত হয়েছে উৎপাদন। শুল্ক চাপে ক্রেতাদের ব্যয় সংকোচন নীতি আর বন্দরে অবরোধ সহ নানা জটিলতায় বাধার মুখে পড়েছে শিপমেন্ট। এমন নানা কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের হিস্সা কমছে বলে মনে করেন উদ্যোক্তারা। আর এই নেতিবাচক পথ থেকে ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য ঘিরে বিশ্ববাজারের অস্থিতিশীলতা। সোর্সিংটা যেন এককেন্দ্রিক না হয়, এটাকে ডাইভার্স করতে হবে ফিউচারে। আর আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন বাড়ানোর চেষ্টা করতে হবে। আমাদের রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার, এই জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। তো বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা এক কথা যে আমরা আনসার্টেনিটিতে আছি, অনিশ্চয়তায় আছে। সরবরাহ বাধাগ্রস্ত হওয়া বৈশ্বিক পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পে অভ্যন্তরীণ সহযোগিতা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক একটা প্যাকেজ তৈরি করে যেখানে হচ্ছে সফট লোন দেওয়া এবং প্রয়োজনে তাদেরকে রিশিডিউলিংয়ের সুযোগ দেওয়া এবং এর পাশাপাশি এই স্বল্প সুদে আসলে ঋণের ব্যবস্থা করা, এই বিশেষ করে আপৎকালীন সময়ের জন্য। অটেকজার তথ্য জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে $1170 কোটি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 13.5% কম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
নেত্রকোনার হাওড় অঞ্চলে প্রতি বছর বাঁধ সংস্কার করে সরকার, তবে বৃষ্টিতে তীরের মাটি আবারও পানিতেই চলে যায়, যার কারণে বর্তমানে বেশিরভাগ খাল নদী ভরাট হয়ে গেছে। পানি নিষ্কাশন হতে না পেরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার, এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হচ্ছে ধান। ছোট খাল দিয়ে এসব জমির অতিরিক্ত পানি নিষ্কাশন হয়। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা, আটপাড়া এবং কেন্দুয়ার হাওড়াঞ্চলে বোরো আবাদ হয়। এসব ফসল বন্যা থেকে বাঁচাতে প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড কাবিখা প্রকল্পের আওতায় বাঁধ সংস্কার করে। তবে এই বাঁধই এখন কৃষকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষক বলছেন, প্রতি বছর হাওরের নদী খাল খনন করা হলেও তীরের মাটি বৃষ্টিতে আবারও পানিতেই চলে যায়। এ কারণে বর্তমানে বেশিরভাগ খাল নদী ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি করছে, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। ফসল আগে আমরা মানাইতাম খুব সুন্দরভাবে, কোনো বান টান লাগছে না, আমাদের কৃষকের লোকেরা কোনো কষ্ট করানো লাগছে না। এখন মানে খাল ভরিয়া যাওয়া, নদী ভরিয়া যাওয়াতে মাটি ভরিয়া পানি উচ্চত হয়ে জায়গা। অ্যালাইনমেন্টে কোন জায়গায় স্থায়ী বাঁধ হবে, কোন জায়গায় অস্থায়ী ভিত্তিতে বাঁধ নির্মাণ করতে হবে, ওই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ত্রুটি আছে। এটা আমাদের চিন্তার এবং গবেষণার বিষয়বস্তু। অযথাই এনো বাদ না করে টাকাও নষ্ট হবে না, যে মূল এই পয়েন্টগুলির মধ্যে বাদ পড়লেই আমরা যথেষ্ট আমরা এই হাবলিক উপকৃত হই। আর প্রতি বছর কোটি কোটি টাকার বাজেট করে হাওরের বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু কোনো সম্ভাব্যতা যাচাই না করে, এলাকা মানুষকে যুক্ত না করে সেই যে বাঁধ বাঁধা হয়, সেই বাঁধ কিন্তু ভেঙে যায় এবং বাঁধের যে মাটি, সেই মাটি কাঁচিয়ে পালানো হয় এবং সেই মাটি সমান হয়ে সমতল হয়ে পানির জলাবদ্ধতা তৈরি হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, চলমান সমীক্ষার পাশাপাশি হাওরের নদী ও খাল খননের তালিকা প্রণয়নের কাজ চলছে। তো আমরা ইতিমধ্যে নদী খালগুলো তালিকা করেছি এবং এগুলো যাতে পুনঃখনন করা যায় দ্রুত, সেই ব্যাপারে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে এগুলো তালিকা প্রেরণ করেছি এবং প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, জলাবদ্ধতা এবং বন্যা এবং যে আগাম বন্যার যে ঝুঁকি, সেটাও অনেকাংশে হ্রাস পাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2015-16 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত নেত্রকোনার হাওড়াঞ্চলে বাঁধ সংস্কারে 174 কোটি 26 লাখ টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। বাণিজ্য। এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্যান্ড মায়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো মায়া বেঙ্গল ইন মোশনের তৃতীয় আয়োজন। শনিবার আন্তর্জাতিক নৃত্য দিবস ও পল্লীকবি জসিমউদ্দিনের 12তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। এবারের আসরে জসিমউদ্দিনের অমর কাব্য নকশি কাঁথার মাঠ অবলম্বনে নির্মিত লোকনৃত্য নাট্যের মাধ্যমে আরও একবার রূপাই ও সাজুর মর্মস্পর্শী প্রেম ও বিরহের আখ্যান জীবন্ত করে উপস্থাপন করা হয় মঞ্চে। আয়োজকরা জানান, ওয়েলনেস ব্যান্ড মায়া শুরু থেকেই শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতে নতুন কিছু করা ও স্থানীয় শিল্পীদের জন্য একটি অর্থবহ প্ল্যাটফর্ম তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে। মোড়ক উন্মোচন করা হলো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত গ্রন্থ ৭১-এর ইতিকথার। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে এসএমসির প্রধান কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলাম রচিত এই গ্রন্থটি বাজারে এনেছে মাওলা ব্রাদার্স। বইটি 1971 সালের উত্তাল সময়, রাজনৈতিক পট পরিবর্তন এবং একজন প্রত্যক্ষদর্শীর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে রচিত। এতে মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ঘটনা, তৎকালীন প্রশাসনিক বাস্তবতা এবং রাজনীতির জটিল প্রেক্ষাপটের একটি বিশদ প্রামাণ্য চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেল ফোরামের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে রিটেল অ্যাওয়ার্ড 2026-এর তৃতীয় আসর। শনিবার রাজধানীর একটি হোটেলে 26টি ক্যাটাগরিতে 64 প্রতিষ্ঠানকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এবছর 347টি আবেদনের বিপরীতে একটি বিশেষজ্ঞ প্যানেল চূড়ান্ত পুরস্কার প্রাপ্তদের মনোনীত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। একদিনে $45 বেড়ে প্রতি আউন্সের দর ঠেকেছে $4,833। ঊর্ধ্বমুখী রূপা, কপারের দরও। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রত্যাশায় স্বর্ণের বিশ্ববাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের। রোববার সকালে $45 বেড়ে স্বর্ণের প্রতি আউন্সের দর ঠেকেছে $4,833। সপ্তাহ ব্যবধানে প্রায় 2 আর একদিনেই দাম বেড়েছে প্রায় 1%। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, স্বর্ণের পাশাপাশি ঊর্ধ্বমুখী রূপার দরও। একদিনে $2.34 বেড়ে প্রতি আউন্স বিক্রি হচ্ছে প্রায় $81। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে প্রায় 7%। মধ্যপ্রাচ্য যুদ্ধের হাওয়া লেগেছে কপারের দরেও। একদিনে 0.61 আর সপ্তাহ ব্যবধানে প্রায় 4% দাম বেড়ে প্রতি পাউন্ডের দাম ঠেকেছে $6। MS আরিফিন, সময় সংবাদ। দেখছেন এসব বাণিজ্য। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইরান ব্ল্যাকমেইল করার জন্য প্রণালী বন্ধ রাখছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা বিষয়ে ইরান এখনও রাজি হয়নি। শান্তি চুক্তি প্রতিষ্ঠায় চেষ্টা অব্যাহত রেখেছে মিশর ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরানি বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ তুলে নেয়নি যুক্তরাষ্ট্র। তাই প্রণালীতে কোনো জাহাজ চলাচলকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে IRGC। একই সঙ্গে জাহাজ চলাচলে নতুন নিয়ম ও ফি আরোপের কথাও জানায় তারা। এ অবস্থায় নতুন প্রোটোকল অনুযায়ী যারা দ্রুত নিরাপত্তা সেবার খরচ পরিশোধ করবে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে। ইতোমধ্যে অন্তত 2টি জাহাজে গুলির ঘটনা এবং একটি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ সামনে এসেছে। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে তেহরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব পাঠালেও তা পর্যালোচনা করে এখনও কোনো জবাব দেয়নি তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে অতিরিক্ত দাবি মানবে না এবং নিজেদের স্বার্থের কঠোর অবস্থান বজায় রাখবে তারা। এমনকি দ্বিতীয় দফা আলোচনায় এখনও রাজি হয়নি দেশটি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইরান চালাকি করছে এবং প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যা তিনি মেনে নেবেন না। এমনকি আলোচনা ব্যর্থ হলে যে কোনো মূল্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কবজায় নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে তেহরান এ দাবিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। wanted to close up the strait again, as they've been doing for years, and they can't blackmail us. এদিকে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব দাবি করছে সংঘাতে তারা কয়েক ধাপ এগিয়ে আছে। প্রয়োজনে প্রতিদিন 1.5 কোটি ব্যারেল তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে স্থায়ী শান্তি না আসা পর্যন্ত হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান। অন্যদিকে শান্তি প্রচেষ্টায় সক্রিয় হয়েছে মিশর ও পাকিস্তান। দ্রুত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি। পাম্পগুলোর সামনে কমেনি যানবাহনের লম্বা লাইন। মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকের। নতুন তেলকূপ খনন করবে সিলেট গ্যাস ফিল্ড। রশিদপুর প্ল্যান্ট থেকে প্রতিদিন মিলছে 7.25 লাখ লিটার জ্বালানি। জরিপ চালিয়ে উৎস অনুসন্ধানের তাগিদ। এবং 6 বার মেয়াদ বেড়ে খরচ ছাড়ালো 4,000 কোটি টাকায়। সরু লেনে বাড়ছে দুর্ঘটনা। ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প এখন গলার কাটা। পরিকল্পনায় গলদ বলছেন বিশেষজ্ঞ। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।